ইচ্ছা হলো না যে এখানে একটা মহতি কোনো অনুষ্ঠান হোক, জেলার সমস্ত কর্মী এবং দাদাদের মায়েদের সঙ্গে কেমন কার্যক্রম হচ্ছে বা আপনার বাড়িতে কতজন দীক্ষিত ইত্যাদি ইত্যাদি অনেক বিশদ কথাবার্তা হয় দুটো মানুষের ভাবের আদান প্রদানে ঠাকুর কেন্দ্রিক। সেই আমি অনেক সময় দেখি তাসের খেলা আছে একটা, এরকম তাসগুলোকে যদি দাঁড় করানো যায় দাঁড়ায় না, কিন্তু দুটো তাসকে যখন দাঁড় করানো হয় পাশাপাশি ঠ্যাকটা দিয়ে তখন দাঁড়িয়ে যায়। তো এরকম আমরা অতিশব সাধারণ মানুষরা পরস্পরের দাঁড়া হয়ে দাঁড়িয়ে পরস্পরকে ঠ্যাকনা দিয়ে একটা তৈরি হয়ে উঠলাম। উপযোজনা কেন্দ্রগুলোর কাজ এই হলো যে একদম দোয়ার থেকে আমি ইষ্টভৃতি সংগ্রহ করে আমি জায়গায় পৌঁছাবো। তো উপযোজনা কেন্দ্রগুলোর কার্যক্রম কি শুধুই ইষ্টভৃতি সংগ্রহ? আমি এই বছরে গেছিলাম ত্রিপুরায়, 4 দিনের সফর ছিল এই রাজ্যে। ওখানে 2000-এর ওপর উপযোজনা কেন্দ্র হয়েছে এবং অ্যাক্টিভ। রাজ্যটার পরিধি বর্ধমান জেলা থেকে, অবিভক্ত বর্ধমানের থেকে একটু 19-20 বড় ছোট হবে, বিশেষ বড় না, কিন্তু দুর্গম। পাহাড় আছে, সমতল আছে এবং রাস্তাঘাটের কায়দাগুলো ঠিক একদম সরল রেখা বরাবর না। একদিকে বাংলাদেশ, একদিকে আমাদের ভারত গণতন্ত্রের কিছু অঙ্গরাজ্য, এই নিয়ে ঘেরা ওই ত্রিপুরা রাজ্য। ওখানে 4 দিন ছিলাম এবং প্রত্যেকটা উপযোজনা কেন্দ্রের সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হয়। ব্যক্তিগতভাবে কিভাবে কথা হয়েছে যে প্রত্যেকটা উপযোজনা কেন্দ্রে কতজন ইষ্টবিধি জমা দিচ্ছেন, ভালো করে শুনবেন, কতজন ইষ্টবিধি জমা দিচ্ছেন, কতজন দীক্ষিত আছেন এবং আমরা এইখানে আর কি কি কার্যক্রম করতে পারি, এই নিয়ে আমাদের উপযোজনা কেন্দ্রীয় যে কার্যক্রমটা ছিল সেটা বিস্তৃত করা। ওখানে বসে আমরা ধার্য করি যে প্রত্যেকটা উপযোজনা কেন্দ্র যেখানে যেখানে আছে সেখানে যারা ইষ্টভীতি পরায়ণ হয়ে চলেন তাদের বাড়িতে নিজের পক্ষে একটি ঠাকুরের আসন রাখা যায় কিনা। সকলে বললেন যে হ্যাঁ, সম্মত হলেন, রাখা যায়। অতি হতদরিদ্র একটি মাত্র ঘর, তাতেই সবাই সম্মিলিতভাবে পরিবার পরিজন সকলে থাকেন। কেউ চৌকিতে, কেউ চৌকির তলায়, কেউ মেঝেতে, এলোমেলো করেই বসবাস। এরকম অবস্থায় সেই হতদরিদ্র বাড়িতে ঠাকুরের আসন কি করে রাখা যায়? আমি বললাম যে ফল যে বিক্রি হয় সেখানে পিসবোর্ডের কিছু বাক্স পাওয়া যায়, আপেল আসে, আম আসে, চালানি যেসব ফলের বাক্সগুলো, এই বাক্সগুলো আমি বললাম যে তোমরা সেগুলোই সংগ্রহ করে নাও। সাদা কাগজ পাওয়া যায়, একটু ময়দার জাল দিয়ে সেখানে আঠা বানাও, সাদা কাগজ সাটিয়ে দাও, দিয়ে সেটাই দেওয়ালের মধ্যে লাগিয়ে দাও, সেখানেই ঠাকুরকে বসিয়ে দাও, এটাই তোমার ঠাকুরের আসন। একদম সামান্যভাবেই শুরু করো, যার কিছু নেই সে এইভাবেই সামান্যভাবে শুরু করো, কিন্তু এইটাতে অন্তত মনের মধ্যে এই ভাব হবে আমার সাথে, আমার ঘরে আমার ঠাকুরও থাকেন আমার সাথে। ঠাকুর নেই, 78,000 দেবদেবতা এখানে ছড়িয়ে রেখেছি, তার মধ্যে একটা ঠাকুর গুঁজে দিলাম। এই বহু নৈষ্ঠিকতাতে আমি আমার গুরুকে পাবো না, কেন গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর। যদি কারুর বাড়িতে বহু দেবতার অধিষ্ঠান থাকে তাহলে ঠাকুরের আসন আলাদা করে পাশেই রাখবেন, ওই আসনের মধ্যে গুঁজে রাখবেন না। এই কার্যক্রম নেব যে আমরা ঘরে অন্তত ঠাকুরের আসন ঠিক করে রাখবো। ঠাকুরের আসন যদি হয় তাহলে আমরা আরেকটা কার্যক্রম কি নিতে পারি, যে ওই কার্যক্রমের সাথে একটি নতুন সংযোজন করতে পারি। যে আমরা তো জীবন এলোমেলো থাকে, কেউ সকালে বেরিয়ে যাচ্ছে, কেউ সন্ধ্যে কাজে ব্যস্ত থাকছেন, বেরোনো ঢোকা সবারই পরিবারের মানুষদের এলোমেলো। অন্তত শুক্রবার দিন পরিবারের সকালবেলায় ভোরে উঠে সকালের প্রার্থনাটা নিজের ঠাকুরের আসনের সামনে পরিবারের সবাই মিলিত করতে পারি, এটা করা যেতে পারে তো? তাহলে আমার বাড়িতে ঠাকুরের আসন থাকলো, আর অন্তত শুক্রবার দিয়ে শুরু করি, তারপর যদি শনি হয়, রবি হয়, সোম, মঙ্গল, সেগুলো তো আরো ভালো। অন্তত সকালের প্রার্থনাটা একসাথে শুরু করা যায়, এটা করা যেতে পারে? এটা যেতে পারে তো? মায়েরা কি এটা সহজ তো, যে অন্তত একটা সপ্তাহে একটা দিন আমরা পরিবারের সকলে মিলে, সবাই মিলে সম্মিলিতভাবে প্রার্থনায় বসলাম। যদি প্রার্থনা না জানা থাকে, এখন মোবাইলে অ্যাপসে পাওয়া যায়, সেগুলো শুনে নিয়ে তার সাথে সাথে করবেন, উপাসনা বই খুলে খুলে করবেন, তাহলে সহজ হবে জিনিসটা।
এইটা দিয়ে শুরু করা যাক, যে ঠাকুরের আসন এবং সকালে একদিন অন্তত প্রার্থনা করি, ঠাকুরের জন্মবার শুক্রবার, ওই দিনটা দিয়ে শুরু করি। আমি সন্ধ্যাবেলা কেন বললাম না? সন্ধ্যাবেলায় সকলের ঢোকা আর বেরোনোর সময়ের এলোমেলো থাকে, কিন্তু সকালবেলাটায় সবাইকে পাওয়া যায় বাড়ির ওই ভোরে। তবে একটা দিন অন্তত শুরু করতে পারি আমরা যে সকালে প্রার্থনা দিই, যে আমার পরিবারের সকলে মিলে সম্মিলিতভাবে অন্তত একদিনও আমাদের পরিবারের যে ঠাকুরের আসন সেখানে বসে একসাথে প্রার্থনা করি। এটা করা যেতে পারে। আচ্ছা, ঠাকুরের অঢেল কথা আমাদের মঙ্গলার্থে, অঢেল কথা। ঠাকুরকে একজন জিজ্ঞেস করছে যে এই এত কথা বলছেন কার জন্য বলছেন? ঠাকুরের মনে প্রশ্ন জাগলো, তাই তো কার জন্য বলি? তো তিনি জিজ্ঞেস করছেন সবাইকে জন্য জন্য, এই কার জন্য বলি, কার জন্য বলি? কেউ বলছে বিশ্ব কল্যাণের জন্য, মানব কল্যাণের জন্য। কোনো কথাই ঠাকুরের মনোভূত হচ্ছে। বরদা যাচ্ছেন, বরদাকে ডাকলেন, এই খোকা, এই যে এত বানিয়ে দিই, এত কথা বলি, এগুলো কার জন্য দিই? সাথে সাথে তিনি নতজানু হয়ে বললেন যে ঠাকুর এগুলো আমার জন্য দেন, এই সমস্ত বাণী আমার জন্য, ওই তো ওর জন্য দিই। তাহলে এই ঠাকুরের সমস্ত কথাগুলোই আমার জন্যে, সবার জন্য না, কেবলমাত্র আমার জন্য, কেবলমাত্র আমার জন্য তিনি দিয়ে গেছেন। তো এই অঢেল সম্ভার আমি নাও যদি পড়তে পারি, নাও যদি জানতে পারি, সত্যানুসরণ একটা বই আছে, সত্যানুসরণ সহজ। এই বইটা অন্তত আমরা মাঝে মাঝে উল্টাতে পারি কিনা, দিনে একবারও উল্টাতে পারলে তো খুবই ভালো। রাতে শোয়ার সময় একটা অন্তত কথা বললাম এবং সারাদিন ধরে ভাবলাম যে এটা আমি আমার চরিত্রগত করার জন্য সচেষ্ট হচ্ছি কিনা, এটা পালন করার চেষ্টা করছি কিনা, আমার জীবনটা যা তার থেকে উত্তরণের একটা সুবিধা আমি করতে চাইছি কিনা। কারণ না পালন করলে তো সেটা পাওয়া যাবে না। আমি দুধ রেখে দিলাম, এটা কি ঘি হবে? হবে না। একে একটি প্রক্রিয়ার মধ্যে নিয়ে যেতে হবে। তাহলে আমি মানব থেকে মহামানবে যদি যেতে চাই, একটা প্রক্রিয়ার মধ্যেই যেতে হবে। তো এই প্রক্রিয়াটা করা যেতে পারে কিনা। তাহলে ঠাকুরের আসন, সকালে অন্তত সপ্তাহে একটা দিন প্রার্থনা, আর সত্যানুসরণ পাঠ, এবং সেটাকে চরিত্রগত করার চেষ্টা, এটা করতে পারি। যারা ইষ্টবিধি পরায়ণ হয়ে চলছেন এইসব উপযোজনার কেন্দ্রগুলিতে, তাদের বাড়িতে বাড়িতে এই সংবাদটুকু পৌঁছে দিতে পারি আমরা কেন্দ্র মন্দিরের মাধ্যম দিয়ে। এটা সহজ। আচ্ছা, এর সাথে একটা জিনিস, সিসি বর্দা একদিন কথোপকথন প্রসঙ্গে বলছেন, আমরা দীক্ষা নিয়েছি নাম করার জন্য, নাম করার জন্য। ঠাকুর বাড়িতে দেওঘরে গেলে দেখবেন যে দুই বেলায় বাণী পাঠের পরে একটা সময় নাম করা হয় 5 মিনিটের। 5 মিনিটই শুই, যে 5 মিনিট শুরু করি। এটা করা যেতে পারে। তাহলে আমার দীক্ষা নেওয়াটা সার্থক হয়। তাহলে আমরা ঠাকুরের আসন রাখবো, সপ্তাহে অন্তত একদিন আমরা ইষ্টবিধি একসাথে আমরা প্রার্থনা করার চেষ্টা করব, সত্যানুসরণ অন্তত উল্টে দেখবো এবং সেগুলোকে চরিত্রগত করার জন্য সচেষ্ট থাকবো, আর নাম ধ্যান 5 মিনিট হলেও করব। আমাদের সাথে এসেছেন শান্তিদা, এখানে আছেন এই জন্য, ঠিক আছে? বীরভূম জেলার অনেক মানুষই ওনাকে চেনেন। এনার কান দিয়ে একটা পুঁজের সঞ্চার হতো, রক্ত পুঁজ বেরোতো কান দিয়ে। বহু ডাক্তার দেখেছে, ঠিক হয়নি। ইনি যখন যুবক মানুষ, ইনি এলেন বড়দার কাছে, তখন শ্রী বড়দা ওনাকে বলছেন, সব শুনে টুনে বলেন নাম কর। তারপর নামে কি হয়? নামে এনার্জি বলে, আর এই এনার্জি আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তো আমরা অনেক সময় থাকি নিজের চিন্তাতে বিভোর। সারাদিনে ক সেকেন্ড থাকি জানেন? 86,400 সেকেন্ড থাকে সারাদিনে। এই 86,412 আমার মনে নাম আসে দূরের কথা, 5-7 বারও আসে কি না বিপদ ছাড়া আমার মনে, সেটাও কি প্রশ্নের বিষয় নয় কি? তাহলে সারাদিনে সিংহভাগ আমি আমাতেই ব্যস্ত, আর ঠাকুরের জন্য এইটুকু। তাহলে সেই জন্য বলছি নাম করে। এই ইনি জলজয়ন্ত দাঁড়িয়ে আছেন পেছনে, ইনি নাম করা শুরু করলেন। অত ডাক্তার বলতে যেখানে ফেল করলেন, নাম করেই শুধু ওনার কানের ক্ষরণ বন্ধ হয়ে গেল, কান সুস্থ হয়ে গেল। সামনে আছেন, মানে আমি কোনো হাওয়ায় তরোয়াল চালিয়ে বেড়াচ্ছি না, সাক্ষী প্রমাণ এবং তার জলজয়ন্ত উদাহরণের সাথে আছে, দেখে নিন। তাহলে আমরা এইগুলো করতে পারি, যে আমরা অন্তত 5 মিনিট হলেও নাম করতে পারি। আমাদের এইগুলো যদি আমরা করি, তাহলে কি হয়? আমাদের মনোজগৎটা
আমাদের মনোজগৎ হচ্ছে একটা এমন জগৎ যেটাকে ঠিক রাখতে পারলেই আমরা ঠিক থাকবো। এই মন বস্তুটাই আমাদের কাছে আছে, যেটা জীবজন্তু থেকে আমাদের পৃথক করে। জীবজন্তু থেকে আমরা পৃথক কোথায় হই? মন দিয়ে। এই মনটাই আমাদের এমন জিনিস যেটা আমাদের পৃথক করে দেয়। এর ভাবার ক্ষমতা, এর করার ক্ষমতা, এর এগিয়ে চলার ক্ষমতা, সমস্ত ভাবে পৃথিবীতে যত জীবকুল আছে সবচেয়ে দুর্বল প্রাণী হয়েও আমরা তাদের উপরে আধিপত্য করতে পারি। হাতির সাথে যুদ্ধ করতে যান, হাতি আমাকে গুঁতো মারবে, পড়ে যাবো, কিন্তু আমি হাতির পিঠে চড়ে ঘুরছি, ওকে দিয়ে মাল বওয়াচ্ছি। ঘোড়ার সাথে দৌড়ে পারবো না, অথচ আমি সেই ঘোড়ার পিঠে চড়ে আমি যুদ্ধ জয় করে বেরিয়েছি। আমি মানুষ, আমি এটা পেরেছি। বাঘ সিংহর সাথে আমার যুদ্ধ হলে বাঘ আমাকে খেয়ে নেবে, আর আমি তো বাঘকে মারতেও পারি, আমি বাঘকে খাঁচায় বন্দি করে রাখতে পারি। বাঘ বেটা আমাকে পারবে না খাঁচায় বন্দি করতে। এই মনের শক্তিতে আমরা পারি। আর মনটা হচ্ছে এমন জিনিস যেটাকে আমাদের নিরন্তর পরিষ্কার রাখতে হয়, নিরন্তর যত্ন রাখতে হয়। যদি যত্ন না করি তাহলে মন নষ্ট হবে। মন নষ্ট হলে তার দিয়ে কোনো ঠাকুরের কাছে তো দূরের কথা, কোনো ভালো কাজ হবে না, সংসারটাই হবে না, নিজেদের ঘর সংসার এটাই হবে। ঠিক আছে, তাহলে এই যে কার্যক্রমগুলো বললাম, ঠাকুরের আসন রাখা, ইষ্টবিধির সাথে সাথে আমরা সপ্তাহে অন্তত একটা দিনও প্রার্থনায় বসা, সত্যানুসরণ পাঠ করা, এবং অন্তত আমরা 5 মিনিটও নাম করার চেষ্টা করি। এই যে এই প্রক্রিয়াগুলো, এগুলো কি? এগুলোই হচ্ছে যজন। যজন যজন যদি হয় তবে যাজন হবে। তাহলে এই যজন করা পরিবারগুলো, এটা একটা সংকল্প নিতে পারি আমরা। এই সংকল্প নিতে পারি যে বছরে অন্তত আমরা একজন মানুষও আমাদের পরিবার থেকে যাজন করে ঠাকুরের দীক্ষিত করাবো। আমি দীক্ষার সময় কার্যক্রমে এই কথাটা বারবার বলতাম যে অন্তত পরিবারের প্রত্যেকে একসাথে রাতের ভোজন অন্তত করেন। যদি সারা সপ্তাহে না পারেন, অন্তত সপ্তাহে দু একবার 3বার করেন। এই ভোজনের সময় সবাই একসাথে ভাবের আদান প্রদান করেন, পরিবারগুলো একসাথে জটলা পাবে। কত বাবা মা আমি দেখি নিরন্তর যে সন্তানদের সাথে কথা বলতে গেলে ভয় পায়, যে ও কি মনে করবে, ও কি বলবে। মেয়ে কারোর সাথে প্রেম করছে, আমি বলতে পারছি না যে তুই ওর সাথে যাস না, ও ভালো ছেলে না। মেয়ে বাড়িতে এসে মন খুলতে পারছে না যে আমার অমুককে ভালো লাগছে, সে লুকাচ্ছে। এই যে মন লুকালুকি, একটি ছেলের সাথে বাপের মন লুকালুকি, সন্তানের সাথে বাবা মায়ের মন লুকালুকি। আরে এটাই তো বোঝানোর বিষয় যে এই সম্পর্কগুলোর থেকে পবিত্র সম্পর্ক আর কোথাও নেই। প্রত্যাশাবিহীন এই সম্পর্কগুলো আমি যদি না তুলে ধরতে পারি আমার সন্তানের কাছে, যে আমার কাছে কোনো প্রত্যাশা নেই তোমার মঙ্গল ছাড়া, এটাই আমি বলে বোঝাতে পারিনি। আমি নিরন্তর করে গেছি, আর সে ভেবেছে এটা পাওয়াটাই তার ধর্ম, তার পরিবর্তে বাবা মার জন্য কিছু করণীয় আছে সেটা ভুলে গেছে। ঠিক আছে, তাহলে একটি পরিবার যদি সুস্থ সুন্দর হয়, তবে সেই পরিবার দিয়ে যে কোনো জিনিস হতে পারে, অঢেল জিনিস হতে পারে। আমি যে কার্যক্রমগুলো বললাম, এটা যজন, যাজন, আমরা যে উপযোজনা কেন্দ্রগুলোতে ইষ্টবিধি সংগ্রহ করছি তার সাথে এইটাকেও যুক্ত করে নিতে পারি। এটা সম্ভব তো? হ্যাঁ, আমার কথাগুলো মোবাইলে রেকর্ড করছিলেন অনেকে, আমি বললাম মোবাইলে না রেখে খালি মনে রাখেন, মনে রেখে এই কার্যক্রমটাকে বাস্তবায়িত করেন নিজেদের উপযোজনা কেন্দ্রগুলোতে। এবং আমরা এর সাথে কি করতে পারি, যেসব লোকগুলো দীক্ষা নিয়েছিলেন অথচ তারা এখন ইষ্টবিধি পরায়ণ নন, এই পরিবারগুলোতে আমরা গিয়ে প্রত্যেকটা উপযোজনা কেন্দ্রে আমি ধরে নেব যে আমার এখানে এতজন ইষ্টবিধি করছেন, এতজন করছেন না। এই যারা করছেন তারা দলবদ্ধভাবে মাঝে মাঝে এদের বাড়িতে হানা দেন, তাদের কোথায় অসুবিধা হয়েছে, কোথায় তারা বুঝতে অসুবিধা হয়েছে, বা কী জন্যে তারা পথভ্রান্ত হয়েছে, সেগুলোকেও আবার সার্ভাইভ করে দেওয়া করা যাবে তো? হ্যাঁ, তাহলে আমাদের এখানে 100% ইষ্টবিধি পরায়ণ জেলা হয়ে যেতে পারে। এটা সম্ভব কি না? সম্ভব। তাহলে আমরা আজকে হলো আগস্ট মাস, এরপরে আসবে পুজো, দুর্গা পুজোর সময় একটা কনফারেন্স হবে, ডিসেম্বর মাসে আরেকটা কনফারেন্স হবে, এবং নববর্ষের সময় আসে তৃতীয় কনফারেন্সটা হয়ে যাবে আজকের দিনটা ধরলে। তাহলে নববর্ষের মধ্যে আমরা চেষ্টা করব এই সমস্ত উপযোজনা কেন্দ্রগুলোকে সার্ভে করে নিয়ে এই কার্যক্রম করে নেওয়া। সম্ভব হবে? আপনাদের সুবিধাটা কি, এখন ভাদ্র পরিক্রমা চলছে, ভাদ্র পরিক্রমায় আপনারা নিরন্তর এই কার্যক্রম করতে পারেন। শ্রাবণ মাসে মায়েরা অঢেল কার্যক্রম করেছেন, এই কার্যক্রমের সাথে এইগুলোও রাখেন যে কোন কোন বাড়িতে কোনগুলো ছুটে গেছে। সব ঋত্বিক দাদাদের কাছেই মোটামুটি একটা খবর আছে যে এখানে আমার দীক্ষা ছিল, এখানে আমার দীক্ষা ছিল, কোন গ্রামে হয়েছিল, কোন বাড়িতে হয়েছিল, মোটামুটি সবাই
19-20 জন, তাহলে এই সূচনা হতে পারে, এই কার্যক্রমের সূচনা হতে পারে। দেখবেন যে ইষ্টবিধি তাদের কাছে করাতে গিয়ে দেখবেন যে তারা ঋত্বিকের নাম বিস্তৃত হয়েছে, বীজ মন্ত্র মনে আছে, ইষ্টবিধি মন্ত্র মনে আছে, দেখা গেল যে ঋত্বিকের নাম মনে নেই। এই মতো ক্ষেত্রে আপনারা বলবেন যে আচার্যদেবের নামে তুমি ঋত্বিকই পাঠাও আর তোমরা কার্যক্রম করতে পারো, ঠিক আছে? যদি বীজ মন্ত্র, ইষ্টবিধি মন্ত্র এবং ঋত্বিকের নামও বিস্তৃত হয়ে থাকে তাহলে পুনরায় তার দীক্ষা হতে হবে, ঠিক আছে? তাহলে আপনারা এই কার্যক্রমটাকে এইটা জেলাভিত্তিক সবাই আপনারা কেন্দ্র মন্দিরের আওতায় থেকে এই কার্যক্রমটাকে নিয়ে নেন। এটা সম্ভব হবে? পেছনে যারা দাদারা মায়েরা বসে আছেন তারা বলছেন হবে, এটা সহজ তো? আচ্ছা, এবার আমরা আরেকটা বিষয়ে আসবো, সেটা হচ্ছে আমাদের উৎসব। এখানে যে উৎসব হচ্ছে তার কাছাকাছি আরেকটা উৎসব হচ্ছে আসানসোল। আসানসোল আর সিউড়ির দূরত্ব কিন্তু খুব বেশি না, হাওয়ায় হাওয়ায় যদি টানি তাহলে বেশি দূর হবে না, কিন্তু পথঘাট দিয়ে যদি যাই কিছুটা হতে পারে, কিন্তু হাওয়ার দূরত্ব বেশি নয়। তো সেখানে একটা বিশাল মহতী উৎসবের ওরা কার্যক্রম নিয়েছে। এর অনতি দূরেই আপনি দুর্গাপুর পার হন, ওখান দিয়ে গেলে বাঁকুড়া পার হলেই মেদিনীপুর, সেখানেও এবার একটা মহতী উৎসবের কার্যক্রম নেওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে এই দক্ষিণবঙ্গে বীরভূমে, বর্ধমানের আসানসোলে আর মেদিনীপুর জেলার খড়গপুরে এই তিনটে বড় বড় উৎসব এবার হতে চলেছে। যদি কম হয় তাহলে বলো ওদের থেকে কম হলো, আর যদি বেশি হয় বললো যে এরা সবকে হার মানিয়ে দিচ্ছে। তা আপনারা পারেননি না পারার পেরেছেন এই দলে থাকবেন? হ্যাঁ, তাহলে সবাই মিলে একটা সংকল্প নেন যে আমি করব, আমরা বলে কিছু রাখবেন না, ঠিক আছে? কি বলবেন? আমি করব, ঠিক আছে? আমি সংকল্পবদ্ধ হলাম, আমি সংকল্পবদ্ধ হলাম ঠাকুর, ঠিক আছে? আমি উড়িষ্যায় গেছিলাম, ওখানে একটা গল্প বলেছিলাম। তো গল্পটা এরকম ছিল যে যীশু খ্রিস্টকে একজন জিজ্ঞেস করছে একটা টাকা দেখিয়ে যে আমি কি সিজার হচ্ছে জুলিয়াস, সিজারকে ট্যাক্স দেব? মানে যিশু কোনো অন্য কথা যাতে বলেন সেটা শোনার জন্যে আর ওনাকে ফাঁদে ফেলার জন্য। তো যিশু বলছেন যে এই মুদ্রায় সিজারের মূর্তি আছে, সিজারের নাম প্রথিত আছে, তাই মুদ্রা সিজারকে দেবে। আর তোমার হৃদয়ে ঈশ্বরের নাম প্রথিত আছে, ঈশ্বরকে তোমার হৃদয়ে দেবে। ট্যাক্স, মুদ্রার ট্যাক্স সিজারকে দাও, হৃদয়ের ট্যাক্স ঈশ্বরকে দাও, ঠিক আছে? তো এক রাজা ছিলেন আমাদের দেশে, সে রাজার ইচ্ছে হলো যে দুধের পুকুর করবে। আমি এটাও বলছিলাম দুধের পুকুর করতে যাবেন, রাজা দুধের পুকুর করতে যাবেন, তো সবাইকে বলেন যে সব এক ঘটি করে দুধে ফেলবি এসে। তো প্রজাবর্গ বলে আগে মহারাজ, সব ফেলবে। তো পরের দিন উঠে দেখছে যে জলের পুকুরই হয়ে দাঁড়িয়েছে, দুধের পুকুর হয়নি। সবাই ভাবছে যে সবাই তো দুধ ফেলবে, আমি তাই জলটা ফেলে দিই, ঠিক আছে? কারণ কি? রাজা ওই মুদ্রায় প্রথিত, তাই রাজা ওই ট্যাক্স নিয়েছেন। আর হৃদয়ে আছে ঈশ্বরের নাম, তাই ঈশ্বরের পুকুর যখন হবে দুধের পুকুর, তখন আমরা দুধ দিয়ে বানাবো না। ঈশ্বর যদি বলেন যে তুই দুধের পুকুর বানা, আমরা ওটা ক্ষীরের পুকুর বানিয়ে দিই। করা যাবে? যা বলেছেন তার থেকে বেশি করব, করা যাবে? যাবে? আপনারা দুধের পুকুরের জায়গায় জলের পুকুর দেবেন না ক্ষীরের পুকুর দেবেন? এবার আপনারা ভাবেন কোনটা দেবেন, দেওয়া যাবে? তাহলে আপনাদের আগে এই উৎসবের জন্য কয়েকটা কার্যক্রম নেন যে আমরা এতজন দীক্ষার ব্যবস্থা করব, ঠিক আছে? করা যাবে? আপনাদের জেলায় গাড়ি ঘোড়া কেমন? ভালো? তাহলে এখন থেকে আপনারা যেসব উপযোজনা কেন্দ্র থেকে দীক্ষার লোক আসবে প্রত্যেকটা উপযোজনা কেন্দ্রকে বলেন গাড়িটা বুক করে নিতে। করা যাবে? উৎসবের গা দিয়ে না, এখন থেকে তোমরা প্রিপেয়ার হও। আজকে আগস্ট মাস, আজ থেকেই তুমি প্রিপেয়ার হও যে আমাদের এখান থেকে কত গাড়ি আমরা নিয়ে যাবো দীক্ষার লোক। করা যাবে? হ্যাঁ, আমি একটা বলি, আমি একটা দীক্ষার কার্যক্রম যখন ছিল 2016-তে এক জায়গায় গেছিলাম, 1100 গাড়ি এসছে এবং
কয়েকটি বাচ্চা ছেলে, তারা উদ্যোগ নিয়েছেন। কিসের উদ্যোগ নিয়েছেন? এই দীক্ষার কার্যক্রম করার। আর প্রবীণ কর্মীরাও আছেন, কিন্তু ইয়াং ছেলেগুলো তারা উদ্যোগ নিয়েছে দীক্ষার। তো দীক্ষার উদ্যোগ নিয়ে আসামে গাড়ি ঘোড়া কম, কিন্তু সেখানে 1100-র ওপর গাড়ি এসছে, দীক্ষার সংখ্যাও 1100। তো সে মাথায় হাত দিয়ে বলছে যে দাদা কি ভুল হলো আমার, আমি এত সব বন্দোবস্ত করলাম। আমি বললাম যে তুই যদি বলতিস যে গাড়ি ঘোড়ার পেমেন্ট আমি করব, তখনই যে গাড়ি থেকে কতজন দীক্ষার লোক নামছে আমি গুনে নিয়ে সেই অনুযায়ী পেমেন্ট করবো। ওখানে তো চেক গেট লাগিয়েছি, তারা কিভাবে নিয়ে আসবে, কতজন আসবে। আর একটা হচ্ছে বহু লোক এরকম পাবেন যারা যেতে সমর্থ হবেন না, মাঠে আসতে সমর্থ হবেন না। সেরকম যদি মানুষ হয়, ঋত্বিকরা তার ওখানে পৌঁছে গিয়ে দীক্ষাটা দিয়ে আসবে। আগে উৎসবের 1 সপ্তাহ আগে এই কার্যক্রমগুলো যে উনি আসতে পারবেন না, এই জায়গা থেকে আসা সম্ভব হচ্ছে না, সেটা করা যেতে পারে, যেতে পারে, তাহলে সেটা করবে। আর দীক্ষার প্রাঙ্গণে আমরা যেসব নিয়ে আসবো লোক দীক্ষার জন্য, সেই সংখ্যাটাকেও আগে নির্বাচন করে নেবেন যে এই উপযোজনাকে থেকে এরা গাড়ি করে 10 জন নিয়ে আসে, তাহলে আপনার 1500 আছে, 1500, ঠিক আছে। যদি অ্যাভারেজে 10 জন করে ধরি, অনেক উপযোজনা কিন্তু বেশি আনবে, কিন্তু অ্যাভারেজে যদি 10 জন করি তাহলেই 15,000 হয়ে যায় না। আর প্রত্যেকটা উপযোজনা কেন্দ্রে আমার মনে হয় 10-15টা পরিবারের বেশি আছে অ্যাভারেজ, তাই তো। তাহলে আমরা এটা সম্ভবপর করতে পারি কিনা আপনারা ভেবে দেখেন, এটা সম্ভবপর হতে পারে কিনা। মানে অঙ্কটাকে আমি বোঝাচ্ছি যে জিনিসটা সহজ হবে কিভাবে ভাঙতে পারি, তাহলে এটা করা যাবে, করা যেতে পারে। আমরা এই যে উৎসব হবে, উৎসবের একটা খরচ আছে, ঠিক আছে। এই খরচ নির্বাহ হবে, তো নির্বাহ করতে গেলে সংগ্রহের দরকার হবে। সংগ্রহটা কিভাবে হবে সবাই ভেবেছেন কিছু? কিভাবে? প্রত্যেকটা উপযোজনা কেন্দ্রে আমার লোক যাবে, আমাদের যারা কমিটি সমিতিটাকে বর্ধমান করে দেন, বৃহৎ করে দেন। প্রত্যেকটা উপযোজনা কেন্দ্রে, প্রত্যেকটা দুয়ারে, প্রত্যেকটা ঘরে আমাদের বার্তা পৌঁছাক এবং সেখান থেকে সংগৃহীত হয়ে আসুক, ঠিক আছে। এইটা একটা অ্যাকাউন্টে রাখেন, ঠিক আছে। আচ্ছা, একটা অডিটর রাখেন যিনি এই টোটালটাকে মনিটরিং করতে পারবেন, এবং এই উদ্বৃত্তটাকে কি করা হবে সেটা আমাকে লাস্টে জিজ্ঞেস করুন। যদি উদ্বৃত্ত হয় সেটাকে কি করা হবে সেটা আমি বলব। আমাকে কি বিশ্বাস করা যেতে পারে এই বিষয়ে? তাহলে তাহলে আমি বলে দেবো যে এরপরে কি করা যাবে, ঠিক আছে। তাহলে এই কার্যক্রমটা আমরা নিই যে প্রত্যেকটা উপযোজনা কেন্দ্রে, প্রত্যেকটা দুয়ারে, প্রত্যেকটা ব্যষ্টি যে যেরকম পারে, যে পারবে না তাকে বলবেন যে রামের সেতু বন্ধনের সময় একটি কাঠবিড়ালি সে বালি মেখে মেখে ঝাঁপাচ্ছিল, যে প্রভুর ওই কার্যক্রমে তার গায়ের বালিটুকুও যদি প্রভুর কার্যক্রমে লাগে, তাহলে তোমার কাছে যা আছে তাই ক্ষমতা দিয়ে তুমি যদি তোমার পেট পালন করতে পারো, 1 মুঠো তুমি ঠাকুরের জন্য দাও। এটা পারবে? হ্যাঁ, আচ্ছা। তাহলে এইরকমভাবে আপনারা ভাবেন, এরকমভাবে আপনারা তৈরি করেন। টোটাল জিনিসটা এরকমভাবে আমরা সৃষ্টি করবো যে প্রত্যেকটা উপযোজনা কেন্দ্র, প্রত্যেকটা ব্লক, প্রত্যেকটা জেলার প্রত্যেকটা কর্নারে আমাদের লোকরা ঘুরতে থাকে। এই উৎসবটা শুধু এই মাঠের ভিত্তিক নয়, এটা পুরো জেলাতে যাতে ছড়িয়ে যায়, পুরো জেলাতে প্রত্যেকটা আনাচে কানাচে ছড়িয়ে যায়। আর একটা দল তৈরি করেন মুর্শিদাবাদ, বর্ধমান, লাগোয়া যেসব জায়গা আছে সেই অঞ্চলে তারা ঘুরে ঘুরে সেসবখানে গুরু ভাইদের সাথে যোগাযোগ করবেন, আমন্ত্রণ করার জন্য আসুন আপনারা, ঠিক আছে। আমরা একটা ছোট অনুষ্ঠান করছি, আপনারা আসুন। যদি দীক্ষার লোক সম্ভব হয় তাহলে নিয়ে আসবেন, যা আপনারা ইচ্ছা করবেন তাই করবেন। এটা করা যেতে পারে, যাওয়া যেতে পারে, তাহলে এটা সম্ভব। হ্যাঁ, তাহলে আমরা এই কার্যক্রমগুলো পরপর নিতে থাকি। আর একটা করতে হবে কি, আমাদের এখানে যেসব মাঠে উৎসব হবে সেই মাঠটাকে একটা সাজানোর বিষয় আছে। এখানে ডাক্তার হেমন্ত আছে, ও দুর্গাপুরের 2খানা বড় উৎসবের সাক্ষী। তো আমি শুনেছি যে এই ডাক্তারবাবু এসেছিলেন আপনাদের এখানে, তো 2বার এসছে, মাঠ ঘাটও দেখেছে। আমি এখান থেকে যাওয়ার পথে মাঠটা দেখে যাব, সেই মাঠ দেখে যাওয়ার সময় দেখাও যাবে কি কি ব্যবস্থা আছে, কীরকম নেওয়া যায়। আচ্ছা,
এবার উৎসবের সবচেয়ে বড় কঠিন কার্যক্রম কি হতে চলেছে? দীক্ষা। তো দীক্ষাটা আমি একবার উড়িষ্যায় গেছিলাম, সেখানে এক ডাক্তারবাবু, তিনি অর্গানাইজার, বয়স অসুস্থ, তিনি করেছেন কি পুরো মাঠ, একটা গোটা মাঠ, সে গোটা মাঠে আমার দীক্ষার কার্যক্রম, কিন্তু মাঠে একদম কর্ডন করে দিয়েছেন আলাদা করে, একটা যে প্রাঙ্গণ কর্ডন করে, মাঠের একদম প্রান্ত থেকে কর্ডন দিয়ে একদম এসে দুখানা দীক্ষার ঘর করেছেন, বিশাল বিশাল, এল, ইংরেজি এল অক্ষর আছে সেরকম করে, দুটো দীক্ষার ঘর। আর ওইখান দিয়ে কেবল দীক্ষা প্রার্থীরাই আসবে না, কেউ আসবে না, আর এরাও ওই মাঠে যেতে পারবে না, একমাত্র নির্দিষ্ট ওই দুয়ার ছাড়া, একদিক দিয়ে ঢুকে একদিক দিয়ে বেরোলে তবে মাঠের প্রাঙ্গণে সবার সাথে মিলিত হতে পারবে। ঠিক আছে? কোনো গাড়ি, কোনো কর্মীর গাড়ি, কারুর গাড়ি ওখান দিয়ে এলাও না, কেবল আমার গাড়িটাকে এলাও। আমি দীক্ষা দেবো তাই আমার গাড়িটা অ্যালাউ করেছে। আমি ঢুকলাম মাঠে, আমি দুটো ব্যাচ পরপর দিলাম, দিয়ে মাঠে গিয়ে কথা বললাম, কথা বলে এসে তৃতীয় ব্যাচ দিলাম, 5,000 দীক্ষা দিয়ে বেরিয়ে চলে গেলাম। আমার 2 ঘন্টার মধ্যে সমস্ত কার্যক্রম শেষ। তো এই কার্যক্রমের জন্য তারা কি করেছেন, একটা অঙ্ক দিয়েছেন যে দীক্ষার প্রার্থী যাতে সাধারণের সাথে মিশে না যায়। আপনাদের এটা আগে নিতে হবে, দীক্ষা প্রার্থী যে সে যাতে সাধারণের সাথে না মিশে যায়। আমি আসানসোলে গেছিলাম, সেখানে একটি কথা বললাম যে দীক্ষা প্রার্থীরা যেখানে পৌঁছাবেন সেখানে দীক্ষার ঘরে ঢোকার পরে তাদের 2-3টে জিনিসের প্রয়োজন হতে পারে, তার মধ্যে একটা যে জল পান এবং জল বের করা শরীর থেকে। তো জল বের করতে গেলে আমাদের ক্যাম্প হচ্ছে ওইখানে গিয়ে ওখানে করুন, এই যে যাবে আর আসবে তাতে দীক্ষা প্রার্থী এলোমেলো হয়ে যাবে। দীক্ষার ঘরের কাছাকাছি কয়েকটা ইউরিনাল করে দিন দাদাদের মায়েদের জন্য, তাহলে সুবিধা কি, দীক্ষার প্রার্থী যখন দীক্ষার ঘর থেকে বেরোবেন যদি এমার্জেন্সি হয় তাহলে ওখানে করতে পারেন। বড় দীক্ষার ঘরের সাথে ছোট ছোট অনেকগুলো মাল্টিপল দীক্ষা করেন, ছোট ছোট অনেক ব্যাচও আসতে থাকে, তাহলে সমস্ত কর্মীরা টুকটুক করে দিতে পারেন। যদি ঠাকুরবাড়ি থেকে কেউ আসেন তিনি বড় বড় ব্যাচ দিয়ে দিলেন কয়েকটা, তাহলে ভিড়টা কমে যাবে। একটা নির্দিষ্ট ছক করেন যে আমরা এত দীক্ষা করবো, আপনারা কত টার্গেট করেছেন। আমি একটা শুনেছিলাম চাঁদ লক্ষ্য করে যদি লাভ দেওয়া যায় চাঁদেই পড়বে মানুষ, আর শুনেছিলাম সূর্য লক্ষ্য করে লাভ দিলে চাঁদে পড়তে পারে। তো 20,000 টার্গেট করেন, তাহলে 10,000-এ পৌঁছাতে পারে। হ্যাঁ, যদি চাঁদ লক্ষ্য করে কেউ লাভ দেয় সে পৃথিবীতেই থাকবে, আর সূর্য লক্ষ্য করে লাভ দিলে অন্তত চাঁদে গিয়ে তো পড়তে পারি, অতটা যেতে পারছি কম গেছি, তাহলে 10,000-এ পৌঁছাবে। তাহলে লক্ষ্যটা আরো দূরে রাখে, বিস্তৃত থাকলে অন্তত পৌঁছে যেতে পারেন, লক্ষ্যেতেও পৌঁছাতে পারেন, লক্ষ্যকে অতিক্রম করতে পারেন, কিন্তু লক্ষ্য ছোট রাখবেন, লক্ষ্য বড় থাকবে, তাহলে অন্তত পৌঁছাতে পারবেন। যদি 20,000 করতে হয় তাহলে পরিশ্রমকে দ্বিগুণ করতে হবে। তাহলে আপনারা সমস্ত মায়েদের বলছি, সমস্ত দাদাদের বলছি, সমস্ত কর্মীবৃন্দকে বলছি এবং সমস্ত বাচ্চাগুলোকে বলছি, সবাই এটাতে একমগ্ন হন যে এটা আমরা করে ছাড়ব, নিজের ক্ষমতা আমরা করব, আমি করব, আমরা না, আমি করব। করা যাবে? প্রত্যেকে সংকল্প নেন যে আমি করবো, আমার চেনা এতগুলো আছে, আমি আমার যাজন করে নিয়ে চলে যাবো, পৌঁছে দেবো, মাঠ অব্দি পৌঁছে যাবে তারা দীক্ষার প্রার্থী। সবাই ব্যক্তিগতভাবে প্রত্যেকে এই সমাজে আমরা যারা বাস করি প্রত্যেকের চেনা পরিচিত একটা গোষ্ঠী আছে, ব্যষ্টি আছে, আমি তাদের কাছে যাব, আমি যাব। করা যেতে পারে? তাহলে এটা শুরু করবো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা এটা টার্গেট নিই যে আমরা একটা চেষ্টা করে দিই। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা ডালিয়ার খিচুড়ি করতে পারি? হ্যাঁ, করা যেতে পারে। আপনাদের জেলায় কি কি ভালো জিনিস পাওয়া যায়? সবজি, ছানা বানা যা দেওয়া যায় সেগুলো বলেন। হ্যাঁ, আরে ঘাবড়াচ্ছেন কেন? আমাকে নিয়ে এসছেন টানতে, আমি তো জগদ্দল পাথর, আমি বললাম যে আমাকে দূরে রাখেন, ভালো থাকবেন, শান্তিতে থাকবেন। এই যে ত্রিপুরা রাজ্যে আমি কখনো যেতে চাইনি, দীর্ঘদিন যাইনি, 2009-এ ওরা আমাকে নিয়ে যেতে বলে, আমাকে নিয়ে গেলে কিন্তু বিপদ বাড়ি। তখন বলছে ঠিক আছে, বিপদের সম্মুখে। তো ওদের সমস্ত কেন্দ্র মন্দিরগুলো সমস্তগুলো আলাদা হয়ে গেছে, ওদের যা ছিল যা সমস্ত এই 10 বছরে সমস্ত পরিবর্তন করে দিয়েছি। কোথাও আমি বললাম কোনো পপুলারিজম চলবে না, সবার আগে যে আমার এখানে রাজার রাজা, দিন দুনিয়ার মালিকের বাসন, সেটাকে সর্বোত্তম করে রাখবে। ঠিক আছে, তাহলে আমি বলি কি নিউট্রেলা পাওয়া যেতে পারে,
সয়াবিন, সবজি পাওয়া যেতে পারে যেগুলো জল ছাড়ে না, জল না ছাড়া সবজি যেগুলো, সেগুলো দেওয়া যেতে পারে। আমি দেওঘরে একটা বানিয়েছিলাম, সবাই বলে ফ্রায়েড রাইস খাই, আমি বললাম রাইস তো আর বলতে পারবো না, ফ্রায়েড ডালিয়া বানা। তো সেটাকে যখন করা হলো, কেউ কেউ বললো যে এ তো অত্যন্ত জিনিস, এটা তো একাই খাওয়া যাচ্ছে। তো আপনারা সেরকম করে করতে পারেন না, যে রাজসিক খাওয়া, খাবো যখন মানে খেয়ে পুরো অঙ্গে অঙ্গে প্রত্যেকটা রোগ গুপ যেন বলে যে বাহ কি খেলাম। খাওয়া ভালো হলে মন ভালো থাকবে, তাই নাকি? পরিশ্রম হচ্ছে এই উৎসব করতে গিয়ে, তো পরিশ্রমের শেষে তো আমাদের একটা কিছু ভালো জুটতে হবে, তাই না? তোমার এই প্রসাদ আমার দেহকে উদ্দীপ্ত করুক, আর আবার যেন আরো দৌড়াতে পারি, এরকমই হোক। তাহলে একটা রাজসিক খাবার, ঠিক আছে? চাটনি হোক, ঠিক আছে? এরকম করে করে ভাববেন, ছোট না, সবসময় বড় ভাববেন। তাহলে বড় ভাবলে কি, যদি আমার বাড়িতে নেমন্তন্ন, এখানে আপনার রেগুলার লাঠালাঠির বন্ধু নেই, ওই যে বাবলু লাহা, হ্যাঁ এই তো এক সময় গলায় গলায় এদের ভাবছিল না, এখন লাঠালাঠি চলে। এর মেয়ের বিয়েতে 128 পদ করেছিল, যদি মেয়ের বিয়েতে 128 পদ করে, আমি তো অত করতে পারবো না। ঠাকুরের রেতে এমন করি যে 128 পদকে জিরো করে দেয়, যে ওই 128 পদ তো ম্লান হয়ে যায় ঠাকুরের এই প্রসাদ এরকম ভাবে তৈরি, সেরকম ভাবে, ঠিক আছে? আমরা যে এই প্রসাদ নেব, প্রসাদ কিভাবে খাওয়া যায়? বসে খাওয়া যায়, পাত পেরে বসে খাওয়া যায়। আর একটা করা যায় বুফে সিস্টেম, যে এক জায়গায় প্রসাদ থাকলো, আমরা কন্টেনারে দিয়ে দিলাম, ঠিক আছে? দিতে পারি তো, এটা সহজ। যে এখন নানা রকম কন্টেনার পাওয়া যায়, কৌটো পাওয়া যায়, যেগুলোতে ঢাকনাও লাগানো যায়, ইচ্ছে করলে রোল করে ফোল্ড করে দেওয়া যায়, এগুলো করা যায় তো, হ্যাঁ? আচ্ছা, যদি এরকম কন্টেনারে আমরা প্রসাদ হাতে হাতেও দিয়ে দিতে পারি, তাহলে যে যার মধ্যে দাঁড়িয়েও খেতে পারবে, হবে না? আর আমাদের দেশে জলের সমস্যা আছে, গরমকাল এলেই সবাই দেখেন যে চাপা কল শুকিয়ে যাচ্ছে, বর্ষা এলে এখন জল পাওয়া যায়, কিন্তু আমাদের দেশে অনেক সময় গরমকালে নিজেদের চাপা কলগুলোই হাহাকার করতে থাকে, করে না? তবে জল অপচয় কমানোর জন্য আমরা কি করতে পারি? আমরা চামচ প্লাস্টিকের পাওয়া যায়, সেগুলো একটা করে প্রসাদের সাথে দিয়ে দেবে, তাহলে ওটা দিয়ে খেয়ে নেবে, হাত ধোয়াধুয়ি কম লাগবে, হাত ধুতে জল কম খরচ হবে, করা যায়? এটা করা যেতে পারে। তাহলে প্রসাদটা আমরা যখন দেবো, একটা করে চামচও দিয়ে দেবো, চামচ যারা বাটিতে খাবে, যারা পাত পেরে বসে খাচ্ছে তারা হাতে নিয়ে বসে খাক, কিন্তু যারা হাতে হাতে বুফেতে নিয়ে যাবে, কেননা অনেকে নিয়ে যাবে, অনেকে দাঁড়িয়ে খাবে, অনেকে বাস যাবে, বাসের সাথে উঠিয়ে নিয়ে চলে গেলে আমরা যেতে যেতে খেয়ে নেব, সেরকম করে দেবে, করা যাবে তো? আচ্ছা, প্রসাদ যেটা দেওয়া হবে প্যাক করে, সেটা দুই রকম করা যায়। একটা হচ্ছে যে মিষ্টির দোকানে দেখবেন প্লাস্টিকের কৌটো পাওয়া যায়, ঠিক আছে? তার মূল্য এক এক জায়গায় এক এক রকম। আপনি যেখানে প্রোডাকশন হচ্ছে সেখান থেকে যদি নিয়ে আসেন, যেখানে তৈরি হয় সেখান থেকে নিয়ে এলে মূল্য কম, যদি আরেকটু জায়গায় যান তাহলে মূল্য বেশি, করা যায় তো? তাহলে এই জিনিসটা আপনারা বুঝে দেখবেন যে এর মূল্য আলাদা আলাদা হয়, হয়তো? আচ্ছা, এই যে প্লাস্টিক আমি খাবো, 100 জন যদি প্লাস্টিকের কৌটো ফেলি, তাহলে কতটা জায়গা নিয়ে নেবে? অনেকটা জায়গা। আর প্লাস্টিকের অসুবিধাটা কি? পরিবেশের পক্ষে এটা অসুবিধাজনক। আমাদের এই জেলার মধ্যে প্লাস্টিক রিসাইকেলিং এর কোনো প্ল্যান্ট বা কোনো কারখানা বা কিছু এরকম আছে, বা আশেপাশে কোনো জেলায় আছে, সেটা খোঁজ নেওয়া যেতে পারে। তারা কি করে? এই প্লাস্টিকগুলোকে ক্রাঞ্চ করে নিয়ে ছোট ছোট দানায় রূপান্তরিত করে, সেই বলগুলোকে কখনো কংক্রিটের সাথে, কখনো রাস্তা তৈরির কাজে এগুলো ব্যবহার হবে, ঠিক আছে? তাহলে পরিবেশ সচেতনতা একটা বিশাল গুণ, সেটা আমরা নিতে পারি, করা যেতে পারে। আর নতুবা অ্যালুমিনিয়াম ফয়েল আছে না, অ্যালুমিনিয়ামের ওরকম কৌটো পাওয়া যায়, সবগুলো খোলা থাকবে, যারা নিয়ে যাবে তাদেরটা আমরা খালি প্যাকিং করে দেবো, এটা করা যেতে পারে। আচ্ছা, যেসব মায়েরা দাদারা এই প্রসাদ বিতরণে সহযোগিতা করবেন, যে কোনো মানুষ করতে পারে, কিন্তু সদাচারের সাথে আসবেন, এসে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এটাকে প্যাক করে দেবেন, যাতে প্রসাদটা নিয়ে যেতে পারে, করা যেতে পারে। তাহলে আমরা এইভাবে তৈরি করে দেবো, ঠিক আছে? করা যেতে পারে। তাহলে এবার কিসে খাওয়া হবে সেটাকে আগে ধার্য করুন, ঠিক আছে? যেই বিষয়ে খাবেন সেই জিনিসটা যেন পরে আবার
নোংরা না করে। ঠিক আছে, তাহলে দীক্ষা হলো, খাওয়া দাওয়া হলো। এবার ওখানে যে ঠাকুরের আসন সাজাবো, আমি গুয়াহাটিতে একটা কার্যক্রম বলেছিলাম যে প্রথমে এরকম মন্দিরের মতো ঘেরাবন্দি করা হতো। তা আমি বললাম ঘেরাবন্দিতে কিছু অসুবিধা আছে। ঘেরাবন্দিতে অসুবিধাটা কি, ঘেরাবন্দি যেই হয়ে যায় তখন ওই ঘরের মধ্যে ঢুকতে হয়, আর ওখানে বিপুল ঘামের এবং একটা গ্যাসের গন্ধ হয়ে যায়, হয়তো। আর যদি এরকম খোলামেলা রাখি তাহলে ঠাকুরের আসনটা এরকম খোলামেলা রাখতে পারি, যেখানে সবাই প্রণাম করে, সব মন্দির গম্বুজ টম্বুজ হলো, খালি ওয়াল আমরা করলাম। ওয়ালটা যেখানে ঠাকুর বসছেন ওইটুকু ওয়াল করলো, বাকিটা নাটমণ্ডপের মধ্যে খোলা রাখা হলো। গুয়াহাটির ছবিটা দেখলেই বলবেন, আলোচনা বেরিয়েছিল মনে হয়, ওরকমভাবে করা যায়। ওখানে 3টে আসন পৃথকভাবে করেছিল, আর ঠাকুর, বড়মা, বড়রা। তো উড়িষ্যায় আগে করতো কি, ঠাকুরের আসন একদিকে বড়মা একদিকে বড়রা, তাহলে কি হচ্ছে, লোকগুলো একবার এদিকে একবার এদিকে ঢেউয়ের মতন যাতায়াত করছে, তো লোকে লোকে ধাক্কা লাগা লাগে। আমি বললাম এটা বন্ধ করেন, ঠাকুরের আসন, তারপর বড়মা, তারপর বড়দা, তারপর আচার্যদেবের এলে সেখানে বসার জায়গা, এরকম হোক। তাহলে লোকগুলো যাবে, প্রণাম করবে, একবার করতে করতে বেরিয়ে যেতে, সহজ হবে। এক লপ্তে ভিড় ঢুকলো, ঠাকুর প্রণাম করলো, বড়মা প্রণাম করলো, বড়দা প্রণাম করলো, বেরিয়ে চলে গেল, এরকম করা যেত। তাহলে আর এদিক ওদিক আর হবে না, এক ধারায় যাবে। তাহলে আসনটা এইভাবে সাজিয়ে দেখতে পাবে। আমরা আরেকটা কার্যক্রম নেব, সেটা হচ্ছে ওখানে মিটিং হবে। ঠিক আছে, মিটিং হবে প্রত্যেকটা জায়গায়। একটা আকর্ষণীয় জিনিস হচ্ছে কোনো বিশিষ্টজন মানে রাজনৈতিক মানুষ। এখন আমার কথা হচ্ছে, রাজনীতিটা হচ্ছে একটা অস্থায়ী একটি বস্তু, সেটা 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর এই পরিধি, কিন্তু ইষ্ট জগৎটা কিন্তু দীর্ঘস্থায়ী। তাহলে এখানে কিন্তু আসছি, আমরা অর্গানাইজ করছি, আমরা একটি জনগোষ্ঠী সাহায্য নিচ্ছি সরকারের, কিন্তু কৃতার্থ আমাকে করছে না। আমার এখানে যে লোক সঞ্চার হচ্ছে, তাতে যে অর্থনীতি নড়ে উঠছে, সেটা কিন্তু সরকারকেই সুবিধা করে দিচ্ছে। তাহলে আমাকে কেউ সুবিধা তোমরা করছো না, সুবিধা আমরা করছি বলে, তাই কৃতার্থ আমরা নই, তুমি কৃতার্থ। অতএব মঞ্চে এলেই যে তাকে বক্তৃতার মাইক দিতে হবে, এটাতে আমি বিশ্বাসী না। তুমি যদি ঠাকুরের কথা বলো তবেই বলো, কিন্তু কোনো রঙের কথা বলো না। আসামে এবার যখন ঋত্বিক সম্মেলন হলো, ওই দেশের কিন্তু সমস্ত নেতৃবৃন্দ কিন্তু ঠাকুরের দিকে, পক্ষে বিপক্ষে সব পক্ষে, কিন্তু কেউ মঞ্চতে আসেননি, এবং তারা এটাকে সম্মান জানিয়েছে। এবং সেখানে যারা বক্তা ছিলেন, প্রত্যেকটা বক্তা কে কি বিষয়ে বলবে সেটা নির্ধারিত ছিল। ধর তক্তা মার পেরেক, ওইখানে গিয়েও যা বলছি সেখানে গিয়েও তাই বলছি, কেন পড়াশোনা তো নাই, তাই একই কথা ছপ 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 করে জেরক্স হতে চলেছে, তাহলে একঘেয়ে এক কথাই চলতে থাকে। তাহলে কথার পরিবর্তন দরকার, যাতে আমার কান একটা মধুর কিছু পেয়ে যায় বাড়িতে। তাহলে এই কথাটাকে বাড়ি অবধি নিয়ে যাওয়ার জন্য যে ধরনের কথা বা যে ধরনের বিষয়ে বলা দরকার, সেই বিষয়গুলোকে আগে নির্ধারণ করুন, এবং কারা বলবে সেটাকে নির্ধারণ করুন, কারা কারা বক্তা হবেন সেটা নির্ধারণ করুন। তারা পাঠ করে পড়াশোনা করে এসে মঞ্চে বসে ঠাকুরের কথা বলুন, ঠাকুরেরই জলে ঠাকুরেরই আচমন, ঠাকুরের পূজার আচমন করব, তারই জিনিস, তারই অঞ্জলি চড়া, তারই কথা দিয়ে তারই অঞ্জলি দেব। এটা করা যেতে পারে। তাহলে সবাই এখানে পড়াশোনা করে যারাই বলবে করবে, একটু পড়ে নি ঠাকুর কি বলতে চাইছেন, ঠাকুর কোন বিষয় বলেছেন, এই বিষয়টা সবাই ভাববেন। যে বিশিষ্টজন যারা আসবেন তাদের আপ্যায়িত, আমরা ধন্য যে তিনি আসছেন, আমি ধন্য ব্যক্তিগত, তিনি তাকে ধন্য করার জন্য, কৃতার্থ করার জন্যই আমি নিয়েছি। এই যে এই বিশাল মহতি জনসমাবেশ, সকলের অঢেল প্রার্থনা তার মঙ্গলার্থে।
তার মঙ্গলের জন্য যদি এত লোক প্রার্থনা জানাচ্ছে, এটাই তো তার জন্য। আজ যে রং আছে কাল সে রং থাকবে না, কাল যে রং হবে পরশু সে থাকবে না। রঙের পরিবর্তন হতে থাকবে, আমাদের পরিবর্তন নেই। আমরা অমলিন, আমরা ঠাকুরের মানুষ, আমরা খুব সাধারণ এবং খুবই নগণ্য সাধারণ মানুষের সমষ্টি। আর এই জনসমষ্টির কোনো ক্ষমতাই নেই, ঠাকুর ছাড়া আমাদের কোনো ক্ষমতাই নেই। ঠাকুরই আমাদের সম্বল, তাই নয় কি? ভেবে দেখেন তো ব্যক্তিগতভাবে আমরা তীব্র মানুষ যে আমাদের কি ক্ষমতা আছে ঠাকুর ছাড়া, এইটুকুই তো আমাদের সম্বল, তাই না? আচ্ছা, এবার কাজের কথা আরেকটা, যে এই যে কার্যক্রমের কথা বললাম, পড়াশোনার কথা, এই জেলাতে বহুত ভাইরা দাদারা এবং যারা পড়াশোনা নিয়ে থাকেন তারা এটাকে চর্চার মধ্যে নিয়ে আসতে পারে। ঠাকুরের বইগুলো চর্চার বিষয়, এবং কেন্দ্র মন্দিরেও কোনো একটা কেন্দ্র মন্দির নির্ধারণ করতে পারি যেখানে তারা এসে অ্যাসেম্বল হতে পারে, একসাথে হতে পারে। ঠিক আছে? তাহলে কি হবে, এই চর্চাটা হতে থাকবে জেলার মধ্যে। দেওঘরে একটি সবাই যে যার মতন থাকতো, সবাইকে একসাথে করে 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 একটা দলার মতন রূপান্তরিত করা হলো। আচার্যদেব বললেন এটার নাম দিয়ে অনুসন্ধিৎসু সভা। সেই অনুসন্ধিৎসু সভা স্থাপনা হলো ঠাকুরবাড়ির মধ্যে। শ্রী বরদার সময় একটা অনুসন্ধিৎসু সভা চলতো, সেখানে বিভিন্ন বিষয় প্রশ্নোত্তর এবং মীমাংসার চর্চা চলত। এইটা নিরন্তর 365 দিনের খোরাক হয়ে দাঁড়ানো, ঠাকুরের বিভিন্ন বিষয় নিয়ে, পড়াশোনা নিয়ে, ঠাকুরের বিভিন্ন সাবজেক্ট নিয়ে, তার বিবাহ কী, তার জন্ম পরে মায়ের কর্তব্য কী, একটি পরিবারের প্রতি একটি স্বামীর কী কর্তব্য, একটি স্ত্রীর সাথে সে কেমন ব্যবহার করবে, শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে সে স্বামীর কী করণীয়, কেউ জানে? কেউ তো জানে না। এটাও তো ঠাকুরের বলা আছে। ছেলে বেয়ারা হলে সেক্ষেত্রে আমার কি করণীয় আছে, ঠাকুর কি বলেছে? প্রত্যেকটা বিষয় বলো, কিন্তু চর্চাটা তো আমাকেও জানতে হবে যে কোথায় হচ্ছে। একটা মন্দির যদি এরকম নির্ধারণ হয় এবং এটা নিয়ে চর্চা হয়, এটাও যদি এখানে একটা অনুসন্ধিৎসু সভা হয়, তাহলে এটা করতে সুবিধা হবে। তখন এই অনুসন্ধিৎসু সভা দেওঘরের ওই সংযোগকে আরও বলিষ্ঠ করবে এবং সারা ব্যাপী এই চর্চা চলতে থাকবে। এটা তো একটা গবেষণার বিষয়। এই জেলাতেও হোক, চর্চা হোক। কত শিক্ষিত ছেলে মেয়েরা আছে, তারা আসবে এখানে, তাদের ফিড দেবে। এখন তো আসতেও হয় না, এখন তো মোবাইলে নেটেই বসে করতে দেয়, তাই নয় কি? একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে নিল, তারাই তাদের মধ্যে চর্চার বিষয় করে নিল। এটা করা যায়। তাহলে উৎসবের সাথে সাথে আমি অন্যান্য প্রসঙ্গেও চলে আসছি, যাতে সমস্ত জেলার সমস্ত মানুষের জীবনযাত্রার প্রণালীর পরিবর্তন। আর কিছু কথা আছে আপনাদের? বলছে সবই বলা হয়ে গেছে। হ্যাঁ, আমি যে কথাগুলো বললাম এগুলো একটাও নির্দেশ নয়, এগুলো একটি সাজেশন। আপনারা এটা পালন করতে পারেন, নাও পারেন। আমি জাস্ট জানালাম যে এটা এইভাবে করলে এই পাওয়া যেতে পারে। আমি একটি ছবি আঁকলাম, আর ছবি আঁকার পরে কি হতে পারে সেটা জানালাম। এই ছবিটা আপনারা আঁকতে পারেন বা আপনাদের মতন করে বিবেচনায় যেটা ভালো মনে করেন সেটা করবেন। আমার বিবেচনা বোধ বুদ্ধিতে এইটা দাঁড়ালো, তাই আমি জানালাম। উৎসবের সময় যিনি ক্যাশিয়ার হবেন, একটা কথা বলি, যিনি ক্যাশিয়ার হবেন তিনি এক্সপেন্ডিচার করবেন না। যিনি অ্যাকাউন্টেন্ট হবেন তিনি ক্যাশ ধরবেন না। যারা এক্সপেন্ডিচার করবে তারা অ্যাকাউন্টেন্ট হবে না। যে দায়িত্ব নিচ্ছেন তিনি অ্যাকাউন্টেন্টের কাছে সমস্ত জমা দেবেন, অ্যাকাউন্টেন্ট সমস্ত হিসাব দেবেন, ক্যাশিয়ার সেটা পেমেন্ট করবে। ঠিক আছে? আর ইচ্ছে হলে একটা ট্রেজারার রাখতে পারেন, যার কাছে সমস্তটা জমা থাকবে এবং লিখিত পারবে। ক্যাশিয়ার তার থেকে নিয়ে অ্যাকাউন্টেন্টের রসিদটা মিলিয়ে তিনি পেমেন্ট করে দেবেন। আর আমি এই প্যান্ডেলের দায়িত্ব নিলাম, আমি কিন্তু ক্যাশিয়ার হতে পারবো না, অ্যাকাউন্টেন্ট পারবো না, ট্রেজারার হতে পারবো না। যারা এক্সপেন্ডিচার করবেন তারা।
ঠিক আছে, এরকম করতে পারেন যে প্রত্যেকটা উপযোজনা কেন্দ্রকে বলতে পারেন এই প্যান্ডেলে 15টা খুঁটি লাগবে, তোমরা 10টা খুঁটির দায়িত্ব নাও, 10টা খুঁটি লাগাতে এই খরচ হয়, তোমার পেমেন্টেই তোমাদের ক্ষমতা অনুযায়ী। তুমি ডালিয়ার জন্যে অন্তত 20 কিলো 25 কিলো ডালিয়ার ব্যবস্থা করে দাও তোমাদের উপযোজনাকে, ওই অর্ঘটা তুলে আনো। যার যেরকম ক্ষমতা বিবেচনা করে দেখে প্রত্যেকটা কেন্দ্রে সবাই মিলিতভাবে একসাথে বসে এরকমভাবে, তাহলে সবাই করবে, সবাই প্রাণ পাবে, প্রত্যেকেরই এই উৎসবে কোনো না কোনো কার্যক্রম থাকবে, তাই তো? সবাই যাতে মনে করে যে এটা আমার উৎসব, আমার ঠাকুরের উৎসব, এলাম এলোমেলো হয়ে থাকলাম সেরকম না। এই উৎসবে যারা আসবে তারা অনেকে কিন্তু দোকান দেবে, এলোমেলো দোকান যেন না হয়, এলোমেলো বহর টাঙিয়ে দেবে না, পুরীর দাম 10 টাকা লাগিয়ে দিতে পারে, লোকের প্রয়োজন আছে খাওয়ার, দাম নিচ্ছে 10 টাকা করে, তোমার আগে টাঙাবে, তোমাকে বসতে দেবে না তো বসতে। সেটা তো কমিটির তরফ থেকে আপনারা কাউকে আহ্বান জানাতে পারেন যে কমিটি একটা চিফ ক্যান্টিনের জায়গা তাকে ছেড়ে দেবে, এছাড়াও অনেকে আসবে আর তাদেরকে এলোমেলো বসতে দেবে, ভাবে বসতে দেবে, ঠিক আছে? অনেক বাকি রয়ে গেল, সেটা হচ্ছে স্টেডিয়াম মাঠ। কুচবিহার আপনাদের এই রাজ্যের একদম প্রান্ত দেশ, উত্তরের দিকে, ঠিক আছে, একটি জায়গার নাম কুচবিহার, সেখানে একটি বিশাল কার্যক্রম হয় ঠাকুরের। বিশাল কার্যক্রমে কুচবিহারে যে জায়গাটা বা যেখানে তাদের ফাংশন বা উৎসবটা হয়েছিল, সেই স্টেডিয়াম বা সেই চাতাল নির্মাণের পর কখনো পরিষ্কার হয়নি। দীর্ঘ 20-25 বছর ধরে নির্মাণের পরে সেটা কখনো হাত পড়েনি, পরিষ্কার হয়নি, বহু লোক ব্যবহার করেছে, সে ব্যবহার করেই রেখে দিয়েছে। ঠাকুরের যখন উৎসব হলো, তারা প্রথমে করলো কি, জলের ট্যাঙ্কটাকে পরিষ্কার করলো, প্রায় 1.5 হাত কাদা উঠলো, তার থেকে পরিষ্কার করলো, সমস্ত পাইপলাইনগুলো পরিষ্কার করলো, যত বাথরুম ছিল স্টেডিয়ামের মধ্যে সমস্ত বাথরুমের লাইট ঝকঝকে করে দিল, বাথরুম অপরিষ্কার ছিল একদম সুইপার টুইপার দিয়ে একদম চকচকে করে পরিষ্কার করে দিল, ঠিক আছে? সমস্ত দরজা যেগুলো খিল ছিটকিনি এলোমেলো ছিল সব ঠিক করে দিল, করে উৎসব করে যখন ফেরত দিল একদম উপযুক্তভাবে তাদের ফেরত দিল। তারা বললো আপনারা বারবার এরকম উৎসব করুন, আমাদের শেখার জিনিস আছে। মানে ঠাকুরের মানুষের কাছে এখন আমাদের অনেক শেখার বাকি আছে, ঠাকুরের মানুষ আমরা এরকম হই, যার কাছে নিই তাকে যখন ফেরত দিই যেন তার থেকে যা নিয়েছি তার থেকে অনেক মডেল ভালো করে দিই। সিসি বর্দার একটা ঘটনা আছে এরকম, যে তিনি একজনের কাছে সাইকেল নিয়েছিলেন, সে কাউকে সাইকেল দিত না, পাবনায় তিনি তখন যুবক, সাইকেল তাকে দিল, তাকে দেওয়ার পরে তিনি সাইকেল ব্যবহার করে এনে সাইকেলটাকে যা তার চকচকে রাখে তার থেকেও বেশি চকচকে করে পরিষ্কার করে, যেখানে যেখানে অয়েলিং দরকার সেখানে অয়েলিং করে দিলেন। সাইকেলটাকে তাকে যখন ফেরত দিলেন সে ভাবছে বুঝি নতুন সাইকেল, সে কাউকে তার সাইকেল শুধু দিত না, কিন্তু বর্দা চাইলে সে দিত, কেননা তিনি এইভাবে ফেরত দিয়েছিলেন, ঠিক আছে? তাহলে করাই পাওয়ার জননী, ঠাকুর বলছেন না, তাহলে এইটাই হচ্ছে করা। তো আমরা যাতে বারবার প্রশাসনের সহযোগিতা পাই সেই জন্য সেরকমভাবে ফেরত দেবেন, প্রত্যেকটা মাঠের প্রত্যেকটা গর্ত বুঝিয়ে দেবেন। এই মাঠ যারা দায়িত্ব নেবেন তারা কিন্তু মহামানব, আগে বলছি, তাকে মহামানব হতেই হবে, কারণ মাঠে ওই রোদ্দুরে মাথায় রোদ পড়বে, কেউ আসবে না জিজ্ঞেস করতে দাদা একটু জল খাবেন, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে লেবার খাটাবেন, আপনাকেই তৈরি করাতে হবে, আর আপনাকেই ঘাম ফেলতে হবে, আপনারই দায়িত্বে আপনাকে থাকতে হবে। উৎসবে সবাই আনন্দ করে চলে যাবে, ওই ফাঁকা মাঠ আপনাকেই প্যান্ডেল খুলিয়ে পরিষ্কার করে আপনাকেই ফেরত দিতে হবে। মাঠের দায়িত্ব যারা নেবেন তারা যেন মনের দিকে সবচেয়ে বেশি জোরদার লক্ষ্য, যে আমার কোনো প্রশংসার প্রয়োজন নেই, তোমার উৎসবে আমি আড়ালে থেকে এই কার্যক্রম, ঠিক আছে? সামনে আসা বহু লোক থাকবে, পেছনে অন্তরালের লোকগুলোর কথা সবাই তো আর বলে না, অন্তরালের প্রচুর মানুষ থাকে, এরকম প্রচুর করা থাকে। গুয়াহাটিতে যখন উৎসব হচ্ছে তখন কয়েকটা বৃদ্ধ মানুষ মাঠের মধ্যে আপনারা খেয়ালও করেননি চলতে ফিরতে, তারা বাঘে কাঁধে একটা ঝোলা,
একটি ঝোলা ঝুলিয়ে দাঁড়িয়ে আছেন ভিড়ের মধ্যে, এবং তাদের কাজ কি, শরীর অশক্ত, আমি পারবো না, কিন্তু মাঠের মধ্যে তারা ঘুরে বেড়াচ্ছেন, আর যেখানে যেখানে কেউ খেয়ে কিছু ফেলছে সেটা নিয়ে নিজের ঝোলায় তুলে নিচ্ছে। প্রত্যেকে কিন্তু বিশিষ্ট জন, কেউ একদম লেবার করে না, তারা ঠিক করেছে যে আমরা এই কাজ করি। ওই অতি বৃদ্ধ যারা, তারা ঠিক করেছে আমরা এটা করি। মাঠে যেখানে যেখানে ময়লা ফেলবে, কেউ খেতে খেতে ঠোঙা ফেলে দিল, আমাদের তো অভ্যাসটাই নষ্ট হয়ে গেছে, তাই না কি? যা ব্যবহার করি যেখানে সেখানে ফেলে দিই, তো সেটা থেকে তারা মাঠটাকে পরিষ্কার রাখলো। কারণ মাঠ ফেরত দেওয়া হলো, পরিষ্কার করতে অনেক সহজ হলো, কেননা সেগুলো একত্রিত করে এক জায়গায় তারা জড়ো করে দিয়েছে। বুঝতে পারছেন? আর এই মহৎ কার্যক্রমে ওই কাঠবিড়ালির মতন কত কত কার্যক্রম থাকে, সেগুলো আমরা জানতে পারি। উৎসব সুন্দর হোক, কিন্তু প্রয়োজনের অধিক আড়ম্বরের প্রয়োজন নেই, তাহলে উৎসবের আড়ম্বরের দিকে নজর চলে যাবে, মূল্যের থেকে হারিয়ে যাব। আড়ম্বর ততটুকুই হোক যেটুকু আড়ম্বর করলে আমার মন ঠাকুরমুখী হয়ে থাকে, তার বেশি আড়ম্বরের প্রয়োজন নেই। আপনাদের এখানে অনেক কৃষ্টি দল আছে, গান বাজনা ইত্যাদি। আপনারা উৎসবের আগের দিন একটা এরকম কার্যক্রম নিতে পারেন, যেই কার্যক্রমটা মানুষকে, শহরের মানুষকে আমন্ত্রণ করার জন্য, এবং আমাদের যেসব গুরু ভাইরা থাকবে তারাও যাবে, আনন্দ করবে, উৎসব আগের দিন থেকে মুখরিত হতে থাকবে, তাই না? সেরকমই হোক। বাড়িতে বিয়ে লাগলে আগের দিন থেকে একটা পরব চলতে শুরু করে না, সেরকম ব্যাপার। পুজোর আগে মহালয়া আসে না, সেরকমই আসবে। আমাদের উৎসবের আগের দিন থেকেই আনন্দ অনুষ্ঠান শুরু হয়ে যায়। পরের দিন সন্ধ্যায় আমরা কিছুটা সাজিয়ে রাখবো, সুন্দর করবো, শহরের বিশিষ্ট জন্য আসবেন, তাদেরকে আমরা বলবো যে আমাদের একটা ছোট অনুষ্ঠান আপনারা দেখে যাবেন, আসুন, তারা দেখুন, তারাও বুঝুন। মাঠে আপনাদের যে সময় উৎসব, সেই সময় এই জায়গাটায় তখনও তাঁত থাকবে, ঠিক আছে? অনেক বয়স্ক লোক আসবেন, মায়েরা আসবেন, তো তাদের জন্যে ওই যে বোরোলিনের মতো যে ছাতাগুলো, নামই হয়ে গেছে বোরোলিন ছাতা, ওই বড় বড় ছাতা লাগিয়ে দেওয়া যায় মাঠে, আর কয়েকটা করে চেয়ার রাখিয়ে দেওয়া যায়, হ্যাঁ, তো তারা বসবেন ওখানে, বসে যাজনও করতে পারলেন ওই ছাতার তলে, কখনো প্রসাদ খেয়ে ওখানে বসে বসে খেতে পারবেন, তাও তো করতে পারবেন, তাই না? কেন মাঠের মধ্যে তো গাছ থাকবে না, তখন ওই ছায়ার কাজ করবে, আর মাঠটা দেখতেও সুন্দর লাগবে। প্রাঙ্গণটাকে এরকম করে ডিজাইন করুন, কেউ ভাবুক যে এই ডিজাইন করতে পারে, ভাবুক প্যান্ডেলটা কীরকম করে সাজাবো, মঞ্চ কীভাবে সাজবে, ছাতাগুলো কীরকম করে লাগালে মাঠটা সবচেয়ে দৃষ্টিনন্দন লাগবে। এটা ভাবনা, তো ভাবনা থেকেই তো জাগরণ হবে। কেউ বলে দিক আমি তাই চাই না, আপনাদের জেলা থেকেই আসুক মানুষ, এখান থেকেই তৈরি হবে। আপনারা সক্ষম, খালি একবার করে দেখেন, তাহলেই হবে। ওই কুচবিহারের উৎসব করতে তারা ভয় পাচ্ছিলেন, হওয়ার পরে তারা এখন বুক বিশাল হয়ে গেছে, কেননা ভোটের সময় প্রধানমন্ত্রীকেও বলতে হয়েছে যে ঠাকুরকে প্রণাম বলতে হয়েছে, তো তাহলে সেখানে এইটা প্রভাব, এটা বিশাল কিছু ঘটনা নয়, এটা একটা জনসমুদ্রের প্রভাব, যে তারা ঠাকুর নিয়ে চলছেন, ঠাকুর নিয়ে চলা মানুষদের ভাবনা থেকেই তিনি ঠাকুরের প্রণাম জানাচ্ছেন, ঠিক আছে? বুঝতে পারছেন? আপনারা যারা যান যাজন করতে ইত্যাদিতে, কত জায়গায় বলে না যে ইষ্টবিধি আবার কেন, ধর্মের মধ্যে পয়সা টয়সা আবার কিসের, বলে না? হ্যাঁ, আচ্ছা, এবার আমি জিজ্ঞেস করি, বেটা তুমি মানুষ হয়েছো কিভাবে? বিনা পয়সায়? তোমার সাথে জন্ম হয়েছে যখন, তখন হাসপাতালে যাওনি, ইঞ্জেকশন নিয়েছো বিনা পয়সায়, পড়াশোনা করেছো বিনা পয়সায়, তাহলে বাবা মার আর সন্তানের স্নেহ বন্ধনের মধ্যে পয়সা এলো কী করে? বাবা যখন বুড়ো হবে তখন তুমি বাপকে দেখবে না, তাহলে ওষুধপত্র কি বিনা পয়সায় আসবে? তাহলে তোমার বেটা বাবার সাথে স্নেহ সম্পর্কের যদি পয়সা ঢুকতে পারে, তাহলে তোমার সাথে ঈশ্বরের কেন ঢুকবে না? কি আমি ভুল বললাম? তোমার পয়সা তোমার বাবা মার প্রয়োজন হবে, এবং বাবা মার পয়সা তোমার প্রয়োজন হবে, কিন্তু তোমার দেওয়া ইষ্টবিধি ঠাকুরের কোনো প্রয়োজন নেই, তোমার মঙ্গলের জন্য তিনি নিচ্ছেন, তাই নয় কি? কখনো ভয় পাবেন না, কোনো বিষয় ভয় পাবেন না, ঠাকুর যা বলছেন এটাই একমাত্র মানবকে ত্রাণ করার একমাত্র উপায়।
আজকে আমরা ছোট আছি, সমষ্টি, ছোট্ট সমষ্টি, ঠিক আছে? কিন্তু বিশ্বাস করে দেখেন যে তার তিরোধানের পরে, তিনি যদি মহান মানব নাই হন, তার তিরোধানের পরে আমরা বর্ধিত হব কেন? সব বাবাজিদের তো চোখ মুদল, দোকান বন্ধ হয়ে গেল, তাই না? কি হয় না? বাবাজির চোখ বন্ধ, দোকানও বন্ধ। আর এখানে মহামানব আমাদের মধ্যে এমনভাবে লীলা করেছেন যে আমরা তরঙ্গায়িত হতেই চলেছি, আর করেও যেন মন ফুরে না, যে মনে হয় যে আরো করি আরো করি, তাই নয় কি? কেউ পয়সা দিচ্ছে আমাদের এই কার্য করার জন্য? আমি ঘরের খেয়ে বোনের মোষ তাড়াতে যাবো কেন? তোমার জন্য আমার আনন্দ লাগে, তুমি থাকলে আমার ভালো লাগে, তাই নয় কি? আজকের দিনে ঈশ্বরের প্রয়োজন কি? যখন ছেলে অবাধ্য হয়, স্বামী চলে গেছে অফিসে, আমি তাকে সামলাতে পারছি না, এই যে মনটা কেঁদে উঠলো একটি মায়ের, সে কাকে বলে? সান্ত্বনা খোঁজে কোথায়? ঈশ্বর। ঈশ্বরের প্রয়োজন এখানে। যখন ছেলেটা অকালে মারা গেল, ওই বাপের মনটা রক্ষা কে করবে? হ্যাঁ, তখন সে সান্ত্বনা খোঁজে কোথায়? ঈশ্বরকে। তাই ঈশ্বরের প্রয়োজন সর্বত্র আছে। যখন ফেলের ভয়ে ছাত্র কাতর হয়, তখন বাপ মা, শিক্ষকরাও তাকে উৎসাহিত করতে পারছে না, সে একমাত্র ঠাকুর ঠাকুর বলে বলে সে মনকে শক্ত করছে যে না, তুমি আসো, আমার কিছু হবে না। একটি মেয়ে বিপদে পড়ে যখন ঠাকুর ঠাকুর করে, তখন ঠাকুর তাকে রক্ষা করে। একটি মেয়ে, ওই যে নির্ভয়া কাণ্ড হয়েছিল না, তখন একটা ঘটনা, সে একটা প্রফেশনাল, সে তার অফিসে রাত হয়ে যে কোনো যদি বিপদ হয়, ঘটনাটা সত্যি, শুনে দেখুন। সে একটি শিক্ষিত চাকুরিজীবী একটি মহিলা, উচ্চ শিক্ষিত, শুধু শিক্ষিত না, উচ্চ শিক্ষিত। সে যখন দপ্তর থেকে বেরিয়েছে, দেখছে সামনে একটা অটো যাচ্ছে, সে এতই ঘাবড়ে আছে, সে অটোতে উঠে বসে যে চলো, সেই রুটের ওপরেই নির্ধারিত জায়গা দর্শন করছে, আর ঠাকুরকে ডেকে যাচ্ছে, ঠাকুর আমার ভীষণ ভয় করছে, তুমি থাকো আমার সাথে, এই করে যাচ্ছে। আকুল হৃদয়ে সে খালি ঠাকুরকে ডাকছে, সেই সময় ঠাকুরকে। বাড়ি থেকে যখন বাড়ির দুয়ারে পৌঁছেছে, এত ঘাবড়ে যে ব্যাগ থেকে তার ভাড়াটা ওই ড্রাইভারের কোলের ওপর ফেলে সে দৌড় বাড়ির ভেতরে। আর ড্রাইভারও নাসর বন্ধ, টাকা দেখেই বলছে কম দিয়েছেন বলে পেছনে ছুটেছে যে আপনি ভাড়া কম দিয়েছেন। মেয়ে বলছে না 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 না, আমি ঠিক দিয়েছি। দুজন এসছেন আপনারা? না, আমি একা। বাড়িতে ঢুকে গেছে, ও ঢুকেছে অটোওয়ালা, আপনারা দুজন এসছেন, দুজনের ভাড়া দেন, আপনি একা ভাড়া দিচ্ছেন। বলে আমি একাই তো। না তো, এই তো ইনি ছিলেন বলে ঠাকুরের ছবি দেখাচ্ছে অটোওয়ালা। সে অটোওয়ালা দেখছে যে তার অটোতে ঠাকুর বসে আছেন, আর সে মেয়েটা দেখতে পাচ্ছে না ঠাকুর। অটোওয়ালার যদি খুব মতলবই থাকে, সে ঠাকুর তাকে পাশে থেকে রক্ষা করছে। এটা হচ্ছে ঘটনা। সে তার নিজের জীবনের ব্যক্তিগত একটি অভিজ্ঞতা বলেছে, আমি আপনাদের কাছে তুলে ধরব। এটাই আমার ঠাকুর। আমার ঠাকুর এরকম, তিনি সবসময় আমার সাথে থাকেন, আমি তাকে রাখলেই থাকবো। রাখে হরি মারেকে, মানে সবাই বলে হরি রাখবেন আমাকে, আমি রক্ষা পাবো। কাজ কলা, আমি হরিকে রাখবো, তবেই হরি আমাকে রাখবে। হরি আমাকে রাখবেন না, আমি হরিকে রাখবো। তোমার কোনো দায়িত্ব নাই আমার প্রতি, আমার দায়িত্ব আছে অঢেল তোমার প্রতি, কেন তোমার জন্যই সব পাওয়া, আমার সব চাওয়া পাওয়া সব তোমার জন্য, তাই নয় কি? বলুন তো। ব্যক্তিগতভাবে ছোট ছোট করে যদি আমরা ভাবি, আমাদের পরিবারের ইতিহাস ভাবি, তাহলেই দেখবেন যে যা থেকে যা হয়েছি সবটাই তার দ্বারা, নয় কি? আমরা সবসময় পাই বলে বিস্তৃত হই, পেয়ে পেয়ে অভ্যস্ত হয়ে যাই, তো একঘেয়ে হয়ে যাই। দেখেন ভেবে, তাহলে উৎসবটা বড় হতে চলেছে। হ্যাঁ, খুব বড় হবে। কে করবে বড়? আমি করবো। এইটা ভালো কথা শুনে, মানে আমার আশাটা সার্থক হলেই আমি করবোটা শুনে। আমরা শুনলে আমি বুঝতে পারছি ভেজাল হয়ে গেছে। আমি কৃতজ্ঞ, উনি এসেছেন, আমি দেখেছি, কিন্তু আমি দেখলাম যে না, উনিও ঠাকুরের কথা শুনে যান। আমি জানি না আমি কি বলছি, ওনার ভালো লাগবে।
আমার এইটুকুই ভাষা, এইটুকুই ভাব। উনি করবেনই তো, উনি সবসময় থাকবেন। আমাদের এরকম সহযোগী বন্ধু না হলে আমরা চলতে পারবো? আমি শুনেছি, হেমন্ত আমাকে বলেছে। উনি যা করছেন ওনাকে ওনার মর্যাদা আপনারা রাখবেন। যা উনি করে দিলেন ওনার থেকে ভালো করে ওনাকে ফেরত দেবেন, এটাই আমার। আমি যে রাস্তা দিয়ে এলাম এ তো কল্পনার বাইরে। আমি তো দেখলাম যে মুহূর্তের মধ্যে পৌঁছে গেলাম, মুহূর্তের মধ্যে আমি এই জায়গায় পৌঁছে গেলাম। শোভাযাত্রা, শোভা তো মাঠেই থাকবে, আর যাত্রা করে লাভ কি? মাঠের অভিমুখে যাত্রাই ভালো। শোভাযাত্রা করতে গেলে একটা এনার্জির খরচ হবে, সবাই ক্লান্ত হবে, তার থেকে সবাই এক জায়গায় জড়ো, সবাই ওখানে হই হই করতে থাকে। ঠিক আছে? হ্যাঁ, ভালো কি না? এটাই ভালো। শোভাযাত্রা তো সেখানে কোনো কাজ কাম নেই, মাঠে সবাইকে প্রচার করতে চাইছে। আমার তো জেলা সবাই জেনেই গেছে, আর আলাদা করে শোভাযাত্রা কী হবে? এই যে ঘরে ঘরে যাব, দুয়ারে দুয়ারে যাব, এটাই আমাদের শোভাযাত্রা হবে। হ্যাঁ, ঠিক আছে। সকাল থেকে প্রার্থনার পর গানের কার্যক্রম করেন, সঙ্গীতাঞ্জলি কার্যক্রম করেন। যারা যারা গান করে সবাই এখানে, যারা গান বোঝেন তাদের একটা কমিটি করেন, তারা সেসব গানগুলোকে এরা এরা করতে পারে, কোন কোন গান করতে পারে। যদি দেখে যে তাল লয়ে কাঁচা, তাহলে কোরাস করে দেবেন, বলে তোমরা 4-5 জন মিলে একটা কোরাস গ্রুপ হয়ে যাবে, সেটাও করা যেতে পারে। ঠিক আছে? আগের দিন সন্ধ্যায় হোক, পরের দিন সকালে হোক, এরকম সারাদিন ব্যাপী বিভিন্ন কার্যক্রম হতে থাকে, করা যাবে তো? এরা আর একটা কি বিধান দ্বারা আছেন, তাদেরকেও বললে সবার সাথে যোগাযোগ করুন, এখানে ক্যাম্পটা সুন্দর করে সাজান, এমন করে মেডিকেল ক্যাম্প করুন যে সবাই যেন পরিষেবা নিয়ে তৃপ্ত হয়ে পারে, যে জেলার মানুষরা যেন তৃপ্ত হয়। বিশিষ্ট চিকিৎসকরা আসুক, তারা দেখুক। ঠিক আছে? ওষুধের জন্য এখানে প্রচুর মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আছে, সবাই তাদের যে ফাইলগুলো আছে একটু দেবে, আর যেটা ইয়ে হবে, এখানে তো রামকৃষ্ণ মিশনের অনেক সেবার প্রতিষ্ঠান থাকে, তাদের দিয়ে দেবেন, তারা ডিস্ট্রিবিউট করবেন। এরকম অনেক চ্যারিটেবল সংস্থা থাকে যারা জেলাতে এইসব কার্যক্রম নিরন্তর নিয়মিত করে বেড়ান। তাদেরকে অতিরিক্ত ওষুধগুলো, তাদের সাথে কথা বলুন যে আমরা এই উৎসবের পরে অতিরিক্ত ওষুধগুলো আমরা যদি ক্যাটাগরি করে প্যাক করে দিই, আপনারা কি নেবেন? জিজ্ঞেস করে নেবেন। যারা ফার্মাসিস্টের কাজ করেন এখানে প্রচুর আছে, আমাদের গুরু ভাইও প্রচুর আছে, এরকম থাকবে, তারা একটা ফার্মাসিস্ট গ্রুপ করে নেবে, তারা ওষুধ ডিস্ট্রিবিউশনের কাজ করবে। যারা রিপ্রেজেন্টেটিভ, তারা ওষুধ সংগ্রহের কাজ করবে। সংগ্রহের কাজ, বিতরণের কাজ আলাদা আলাদা। যারা কাকে কি দেওয়া হবে নির্ধারণ করবে, সেই ডাক্তাররা আলাদা। আর কি কি স্পেশাল টেস্ট, তাদের যা যা সংকল্পের অর্ঘ সেটা তুলে। কী করে দিলি? তখন দাদাটি বলছে আমি সব ঘরে ঘরে গিয়ে কাজ করতাম, আমি সংগ্রহ করে জোগাড় করতে করতে গেছে। ওই যে রবীন্দ্রনাথের কবিতা আছে না, সে ভিখারির ভিখারি, সে চলে এসে পথ দিয়ে এক স্বর্গ থেকে এলো রথ, এসে বলছে আমাকে ভিক্ষা দাও। তো ঝুড়ির হাতরে একটা দানা নিয়ে দিয়ে দিল, সে চলে গেল। যখন বাড়ি ফিরে এসে ঝুলি উজাড় করলো, দেখলে ওই একটি দানা সোনা হয়ে গেছে। তখন হায় হায়, পুরোটাই তো দিয়ে দিলে পারতাম। ঠিক আছে? তো পাখি এসে ক্ষেত সাবার করার পরে এখন আর পস্তিয়ে লাভ নেই, শেষ। ওই সময় মুহূর্ত একবারই আসবে, তারপরে আর নেই। ঠিক আছে? তাহলে এবার আমি এখান থেকে উঠে মাঠে যাব, মাঠ থেকে তারপর দেওঘরে ঢুকব। আপনারা এখানে যারা এসছেন আর স্বস্তি নিয়েছে, আমি স্বস্তি দিয়ে তারপর মাঠে যাব, মাঠে উৎসব মাঠটা দেখেও আসবো। আপনাদের অনেকের ব্যক্তিগত অনেক কথা থাকবে, কিছু বলার দরকার নেই, আনন্দ করতে করতে আজকে বাড়ি যান। আপনি একবার হাত দিন আপনার অবাঞ্ছিত যা কিছুকে, সব বলে দেবেন।
দিয়ে দেখেন। আমি একটা গল্প পড়েছিলাম, সেই গল্পটার তীব্রতা আমার মনের মধ্যে একটা অভিঘাত করে। কলকাতা শহরে জলসা হবে 60-এর দশকে। বোম্বের সমস্ত বিদগ্ধ সঙ্গীতজ্ঞরা এসছেন, যারা সিনেমায় গান টান করেন, সেই জলসায় গাইতে। উদ্যোক্তারা যে হোটেলের বন্দোবস্ত করবেন ভেবেছিলেন, সেই হোটেল অকুপাইড, অলরেডি ভিড় জমে গেছে, রাখার জায়গা নেই। উদ্যোক্তাদের মধ্যে একজন ছিলেন যার বিশাল একটি কাপড়ের গোডাউন ছিল। সেই গোডাউনে তার কাপড় চোপড় থাকতো এবং কিছু বাথরুম টাথরুমও ছিল, সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে বললেন যে, সেই বিশিষ্ট গায়ক বৃন্দকে বললেন যে আপনারা আপাতত এখানে করুন, আমরা দেখছি কোথায় প্লেসমেন্ট করা যায়। সে বিশিষ্টজন তারা এসে ওই গোডাউনে ওইখানে কাপড়ের গাঁঠিতে বসে মাথা তো গেছে গরম হয়ে। বেটারা টাকা দিয়ে ভেবেছে কি টাকা ফেরত দেবো, মুখের উপর মারবো, এখনই চলুন ফেরত দেবো, থাকবোই না। সবাই এক কাঠা হয়ে গেছে, এক কাঠটা। 60-এর দশকে সেই সময় বোম্বের সিনেমার জগতে সবচেয়ে বড় গায়ক মোহাম্মদ রফি, তিনি গাইবেন বললেই প্রডিউসাররা পয়সা দিয়ে দেয়, তিনি এই সিনেমায় গাইবেন, প্রডিউসাররা এমনি পেমেন্ট করে দিচ্ছে। তার এমনই বাজার তখন। তো দেখছে মহেন্দ্র কাপুর আদি যত সব অন্যান্য গায়করা, দেখছে এক কোনায় সেই মোহাম্মদ রফি সাহেব একটি কাপড়ের গাঁটে বসে দিব্যি খোশ মেজাজে গান করে যাচ্ছে, গুনগুন করে, একদম আনন্দ চিত্তে। ওরা বলছে যে আমরা তো এই করবো ভেবেছি, আপনি আমাদের সাথে থাকুন। আরে ভাই, এই যে পরিস্থিতি আজকে, এই পরিস্থিতিটাও তো ওপরওয়ালাই আমাকে দিয়েছে, এটা তারই তো পরীক্ষা, এটাকেই উপভোগ করো। এই যে কষ্ট পাচ্ছি, এটাকেই উপভোগ করা যাবে। তাহলে মনের মধ্যে অধীশ্বর কতটা তীব্র থাকলে যে এই বিশ্বাস স্থাপিত হয় যে সবই তোমার ইচ্ছা, তাই নাকি? তাহলে আমার যে আজকে পারিবারিক যে কোনো সমস্যা আছে, এটা দেখা যাক না, আমি চেষ্টা করে দেখি, চিন্তা করে দেখি, এটা নিয়ে তো ভাবিও না, একরকমভাবেই ভেবে যাচ্ছি। কি ভাবছি? তোমাকে বাদ দিয়ে ওইটাকে নিয়ে ভাবছি, তাই আমার সমস্যার সমাধান হচ্ছে না। আয়নায় যদি বেশি মুখ ঠেকে দিয়ে দেখতে পাবো আমাকে, দেখতে পাবো না। বেশি দূরে চলে গেলেও দেখতে পাবো আমাকে, দেখতে পাবো। উপযুক্ত দূরত্বে থাকলে দেখা যাবে। তাহলে নিজের জীবনেও ঈশ্বরের থেকে আর কেউ এমন আপন নয় যে যার সাথে মুখে মুখ ঠেকিয়ে থাকতে পারে। এই পরিবার পরিজন সব কিছু তোমার, এই দায়িত্বে থাকবে। যা হবে ভালোই হওয়ার থাকে, যদি ভালো হওয়ার থাকে ভালোই হবে। কি বল, দেখা যাক না, নির্ভর করে থাকি, নির্ভর করলে অন্তত নির্ভয় তো হতে পারবো। জয় গুরু। ভালো থাকবেন সবাই, সকলের জন্য আমার মঙ্গল প্রার্থনা। আপনারা সবাই ভালো থাকুন ঠাকুরকে নিয়ে।